আচ্ছা, ২০০৪ থেকে ২০০৬ সাল মানে রোনালদিনহোর একেবারে পিক টাইম। সেই সময় তিনি ঠিক কতটা ভালো ছিলেন? আজকের আলোচনাটা কিন্তু এই প্রশ্নকে ঘিরেই। তিনি কি শুধুই একজন অসাধারণ স্কিলের খেলোয়াড় ছিলেন, নাকি তার চেয়েও বেশি কিছু? চলুন ব্যাপারটা একটু তলিয়ে দেখা যাক। এই যে কথাটা লোকটা মানুষকে খুশি করত, আমার মনে হয় এর চেয়ে সহজ আর সুন্দরভাবে রোনালদিনহোকে বোঝানো সম্ভব না। একজন ফ্যানের করা এই ছোট্ট একটা কমেন্টই কিন্তু তার পুরো ক্যারিয়ারের সারমর্ম। মানে কতগুলো গোল বা কতগুলো ট্রফি, এসবের ঊর্ধ্ব ছিল তার খেলা দেখার আনন্দটা। কিন্তু গল্পে একটা মোড় আছে। যে হাসিটা দেখে কোটি কোটি ভক্ত মুগ্ধ হতো, সেই বিখ্যাত হাসি, সেটা কি শুধুই ফুটবলকে ভালোবাসার বহিঃপ্রকাশ ছিল, নাকি এর পেছনে একটা বিশাল গ্লোবাল মার্কেটিং প্ল্যান কাজ করছিল? আজকে আমরা সেই গল্পটাই দেখব, যেখানে ফুটবলের শৈল্পিক আনন্দ আর একটা গ্লোবাল ব্র্যান্ডের বিজনেস স্ট্র্যাটেজি একেবারে মিলেমিশে একাকার হয়ে গিয়েছিল। মানে একদিকে মাঠের জাদু, আরেকদিকে কর্পোরেট দুনিয়ার হিসাব নিকাশ। গল্পটা শুরু করা যাক তার কেরিয়ারের একেবারে চূড়া থেকে। সময়টা ২০০৫ সালের ডিসেম্বর মাস। ভাবুন তো, বয়স মাত্র ২৫, আর এর মধ্যেই রোনালদিনিও ব্যালন ডিওর জিতে বিশ্বের সেরা খেলোয়াড় হিসেবে স্বীকৃতি পেয়ে গেছেন। এটাই ছিল তার রাজত্বের সর্বোচ্চ শিখর। তার খেলাটা মানুষের মনে ঠিক কতটা গভীর ছাপ ফেলেছিল, এই কথাটা পড়লেই বোঝা যায়। ব্যাপারটা কিন্তু শুধু গোল বা অ্যাসিস্টের হিসাব নিকাশের মধ্যে সীমাবদ্ধ ছিল না, একদমই না। এটা ছিল একটা অনুভূতি, একটা অভিজ্ঞতা, যা তাকে সাধারণ একজন প্লেয়ার থেকে কিংবদন্তি বানিয়ে দিয়েছিল। ব্যাপারটা একবার কল্পনা করুন তো, এল ক্লাসিকোর মতো একটা হাই ভোল্টেজ ম্যাচ চলছে, চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের নিজেদের মাঠ সান্তিয়াগো বার্নাবু, আর সেখানে তাদেরই সমর্থকরা উঠে দাঁড়িয়ে বার্সেলোনার একজন খেলোয়াড়কে সম্মান জানাচ্ছে। এই একটাই মুহূর্ত আসলে বুঝিয়ে দেয় তার প্রতিভা সব শত্রুতার ঊর্ধ্বে ছিল। অবশ্য ব্যাপারটা যে শুধু আবেগ বা মুগ্ধতার ছিল তা কিন্তু নয়। তার অর্জনের খাতাটাও দেখুন। পরপর দুবার ফিফা ওয়ার্ল্ড প্লেয়ার অব দ্য ইয়ার, ব্যালন ডিওর, চ্যাম্পিয়ন্স লিগ, এমনকি বিশ্বকাপ, এই সব পুরস্কারই তাকে তর্কাতীতভাবে সেই সময়ের বিশ্বের সেরা খেলোয়াড় হিসেবে প্রতিষ্ঠা করেছিল। এখন প্রশ্ন হল, তার খেলার এই যে অবিশ্বাস্য স্টাইল, এই জাদু, এগুলো আসলো কোথা থেকে? তার এই হাসিমুখ আর জাদুকরি স্কিলের উৎসটা কি? উত্তরটা জানতে হলে আমাদের একটু তার ছোটবেলায় ফিরে যেতে হবে। তার এই অসাধারণ বল কন্ট্রোলের আসল রহস্য লুকিয়ে আছে ফুটসাল আর বিচ ফুটবলে। ওই ছোট ছোট জায়গায় খেলতে খেলতেই তিনি শিখেছিলেন কিভাবে বলটাকে নিজের পায়ে আঠার মতো লাগিয়ে রাখতে হয়। আর ওই যে ১৩ বছর বয়সে এক ম্যাচে ২৩টা গোল করার গল্পটা, ওটা তো প্রায় রূপকথার মতো। ওখানেই প্রথমবার সবাই তার প্রতিভার ঝলক দেখতে পায়। তার ক্যারিয়ারের উত্থানটা ছিল অনেকটা ধূমকেতুর মতো। এই টাইমলাইনটা দেখলেই সেটা স্পষ্ট হয়ে যায়। 1998-এ গ্রেমিও দিয়ে শুরু, তারপর পিএসজি, আর ২০০৩-এ সেই ঐতিহাসিক বার্সেলোনায় যোগদান। সেখানেই তিনি তার সেরা সময়টা কাটান। কিন্তু সবচেয়ে অবাক করার মতো ব্যাপার হল, ২০০৫-এ বিশ্বের সেরা হওয়ার মাত্র ৩ বছরের মাথায় ২০০৮-এ তিনি বার্সেলোনা ছেড়ে দেন। তার চূড়ায় থাকার সময়টা কিন্তু আসলেই খুব অল্প ছিল। তো ২০০৩ সালে রোনালদিনিও যখন বার্সেলোনায় যোগ দেন, ক্লাবটা তখন খুব একটা ভালো অবস্থায় ছিল না, ধুঁকছিল বলা চলে। তাই তার এই আগমনটা শুধু একজন নতুন প্লেয়ারকে কেনা ছিল না, একদমই না। এটা ছিল পুরো ক্লাবটাকে নতুন করে জাগিয়ে তোলার একটা মাস্টার প্ল্যান, আর রোনালদিনো ছিলেন সেই প্ল্যানের কেন্দ্রবিন্দু। আর তার প্রভাবটা যে কতটা দ্রুত ছিল, সেটা তার প্রথম হোম ম্যাচেই বোঝা গিয়েছিল। ম্যাচটা শুরু হয়েছিল মাঝরাতেরও পরে, আর সেই ম্যাচেই তিনি মাঝ মাঠ থেকে বল নিয়ে প্রায় একা ছুটে গিয়ে এমন একটা শট নিলেন যা ক্রসবারে লেগে গোলে ঢোকে। বলা হয়, গোলের পর ক্যাম্প নুতে যে গর্জন উঠেছিল তা ছিল এক কথায় অপার্থিব। ওই একটা গোলই যেন বার্সেলোনার নতুন যুগের ঘোষণা দিয়ে দিল। ভক্তদের চোখে রোনালদিনি হচ্ছিলেন ঠিক এমনই একজন খাঁটি শিল্পী, যিনি নিজের আনন্দের জন্য খেলতেন। তার কাছে পরিসংখ্যান বা রেকর্ড অতটা গুরুত্বপূর্ণ ছিল না, আর এই ইমেজটাই তাকে সবার কাছে এত প্রিয় করে তুলেছিল। কিন্তু পর্দার আড়ালে কিন্তু অন্য একটা হিসাব নিকাশও চলছিল। আর সেই হিসাবটা ছিল বার্সেলোনার তৎকালীন প্রেসিডেন্ট হুয়ান লাপোর্তার একটা ব্যবসায়িক মডেল, যার নাম ভার্চুয়াস সার্কেল। আর এই সার্কেলের মূল চালিকা শক্তি ছিলেন রোনালদিনহো। প্ল্যানটা ছিল খুব সহজ। রোনালদিনহোর জাদুকরি খেলা মাঠে সাফল্য আনবে, আর সেই সাফল্যের কারণে মিডিয়ার আকর্ষণ বাড়বে। সেই জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে ক্লাবের ব্র্যান্ড ভ্যালু আর আয় বাড়বে, যা দিয়ে আবার নতুন নতুন তারকা কেনা হবে। বলা যায়, রোনালদিনহোর সেই বিখ্যাত হাসিটাই ছিল এই পুরো চক্রের ইঞ্জিন। আর এখান থেকেই একটা খুব গুরুত্বপূর্ণ বিতর্ক শুরু হয়। রোনালদিনহো কি এমন এক ধরনের ফুটবলের প্রতীক ছিলেন, যা এখন প্রায় হারিয়েই গেছে?
ব্যাপারটা হলো রোনালদিনহোর কাছে খেলার শিল্পটাই ছিল আসল। গোল করার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ ছিল দর্শকদের আনন্দ দেওয়া। কিন্তু এখনকার ফুটবল যেন দক্ষতা বা এফিসিয়েন্সির ওপর অনেক বেশি নির্ভরশীল হয়ে পড়েছে। এখন প্রতিভা মাপা হয় গোল আর অ্যাসিস্টের সংখ্যা দিয়ে। রোনালদিনিও ছিলেন এই ধারার ঠিক উল্টো মেলুর বাসিন্দা। এই টেবিলটা দেখলেই পার্থক্যটা আরও পরিষ্কার হয়ে যাবে। একদিকে রোনালদিনহোর যুগ, যার ফোকাস ছিল শৈল্পিকতা আর আনন্দের ওপর, যেখানে স্ট্রিট ফুটবল থেকে উঠে আসা জাদুকরদের কদর ছিল। আর অন্যদিকে রোনালদিনহোর পরের যুগ, যেখানে ফোকাসটা চলে যায় ডেটা আর আউটপুটের দিকে, যেখানে ফর্মাল একাডেমি থেকে উঠে আসা অ্যাথলিটদের জয়জয়কার, আর সাফল্য মাপা হয় শুধু গোল আর অ্যাসিস্ট দিয়ে। আর এখানেই ছিল রোনালদিনহোর আসল ইউনিকনেস। তার খেলার যে প্রভাব, সেটা কোনো পরিসংখ্যান দিয়ে মাপা সম্ভব ছিল না। তার আসল মূল্য বোঝা যেত দর্শকদের ওহ আর আহ শুনে। তিনি মাঠে যা করতেন তা ছিল এক কথায় খাঁটি শিল্প। কিন্তু তাহলে প্রশ্নটা আবার ফিরে আসে, এত অসাধারণ একজন খেলোয়াড়ের শিখরে থাকার সময়টা এত অল্প ছিল কেন? এত দ্রুত তার পতন কেন হলো? এর কারণগুলো এখন আর অজানা নয়। ড্রেসিং রুমে কোচের নিয়ন্ত্রণ কমে আসছিল, আর কাতালান নাইট লাইফের প্রতি রোনালদিনহোর আকর্ষণও বাড়ছিল। এমনকি একজন সহতীর্থের দাবি অনুযায়ী তিনি প্রতি ৫০টা ট্রেনিং সেশনের মধ্যে মাত্র ৮টায় আসতেন। শেষ পর্যন্ত যখন পেপ গার্দিওলা নতুন ম্যানেজার হয়ে এলেন, তার কড়া শৃঙ্খলার নতুন বার্সেলোনায় রোনালদিনহোর আর জায়গা হল না। এটা আসলেই একটা দুঃখজনক ব্যাপার। ভাবুন, যে খেলোয়াড় মাত্র ২ বছর আগে বিশ্বের সেরা ছিলেন, তাকেই কিনা বার্সেলোনা ছাড়তে হলো পার্ট টাইম ফুটবলারের একটা তকমা নিয়ে। তাহলে শেষ পর্যন্ত রোনালদিনহোর আসল লেগ্যাসিটা কি? তাকে আমরা ঠিক কিভাবে মনে রাখব? উত্তরটা হলো, তার প্রভাবটা আসলে কোনো ট্রফি বা পরিসংখ্যান দিয়ে মাপা যাবে না। এই যে কথাটা আমরা সবাই তখন রোনালদিনহো হতে চাইতাম, এটাই হয়তো তার সবচেয়ে বড় উত্তরাধিকার। তিনি একটা গোটা প্রজন্মকে অনুপ্রাণিত করেছিলেন। সবাই শুধু তার স্কিল নয়, তার খেলার আনন্দ আর ওই হাসিটাকেও নকল করতে চাইত। পাড়ার মাঠ থেকে স্কুলের টুর্নামেন্ট, সবাই তখন একজন ওয়ানাবি রোনালদিনহো ছিল। আর তাই এই প্রশ্নটা থেকেই যায়, রোনালদিনহোর সেরা সময়টা কি বিনোদনের দিক থেকে ফুটবলেরও সেরা সময় ছিল? তারপরে কি এই সুন্দর খেলা তার ভেতরের কিছুটা আনন্দ হারিয়ে ফেলেছে? হতে পারে ফুটবল তার সবচেয়ে বড় জাদুকরকে আজও সেভাবেই মিস করে।